সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারতকে ট্রানজিট দেওয়ায় অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয় বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এরশাদ দেশ বিক্রি করেছে। দেশ এবং জনগণের উন্নয়নে বাজেট দেওয়া হয়েছে উল্লেখ করে যথাযথভাবে তা বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখেন তারা। আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে কাল বৈঠক করবেন দুই মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর এবং তার পরিবারের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 21 দিনের সময় দিয়ে তাদের সম্পদ বিবরণী চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। যথাসময়ে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ নয় বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এরশাদ দেশ বিক্রি করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, ভারতকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে সন্ধ্যায় প্রথা অনুযায়ী সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশ ও মানুষের উন্নয়নকে গুরুত্ব দিয়ে 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। আমাদের প্রবৃদ্ধির হার 6.75% বৃদ্ধি করব। আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। সম্প্রতি ভারত সফর নিয়ে যারা নানা কথা বলছে তাদের কঠোর সমালোচনা করেন সংসদ নেতা। জানান, আওয়ামী লীগ গঙ্গা নদীর পানি চুক্তি, ছিটমহল বিনিময়, স্থল সীমানা চুক্তি সহ ভারতের কাছ থেকে দেশের জন্য নানা স্বার্থ অর্জন করেছে। বলেন, আওয়ামী লীগ নয় বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ দেশ বিক্রি করেছে। 2001 আসতে পারেনি, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। নির্বাচনের আগে এটা নিয়ে অনেক কিছু হয়, যাই হোক খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেখা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো, কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না। সংসদে প্রধানমন্ত্রী জানান, সরকারের আশ্রয়ন সহ নানা প্রকল্পের কারণে বর্তমানে দেশের 5 বিভাগ এবং 58টি জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে। স্মার্ট দেশ গঠনে সকলের সহযোগিতা চান সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে রূপান্তরের উপর একটি উপস্থাপনা পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন। চিকিৎসা সরঞ্জাম কেনায় সতর্কতার পাশাপাশি প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দেশের স্বাস্থ্য খাতের আরও উন্নয়নের উপর জোর দিয়ে সরকার প্রধান সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
টানা তৃতীয় দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। 3 দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করা হলে অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। দাউদ হাসানের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। একমাত্র স্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। গতকাল অর্থমন্ত্রী শিক্ষকদের চলমান এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। আমরা কোথায় আছি? আমাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না। মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলমান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না করলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। আগামী 3 দিনের মধ্যে এই বক্তব্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার না করেন তাহলে আমরা অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা ধর্মঘট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো আছে সেখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এদিকে কর্মবিরতি পালন করা শিক্ষকদের সাথে আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে বসবেন। এই কথা জানান শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন শিক্ষকরা। অর্থমন্ত্রী, আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আমরা অর্থনৈতিক সকল সূচকে আপনার সাথে বাকযুদ্ধে আসব। তারপরে আপনি প্রমাণ করুন কতটা যৌক্তিক আমাদের এই আন্দোলন। আমরা 7 থেকে 8 জন আমাদের ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মিলিয়ে তো আগামীকালকে হয়তো সম্ভাব্য একটা সময় সকালবেলায় বলেছেন। তো উনি যখন সময় দিবেন আমরা সেখান থেকে ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন সদস্য মিলে আমরা 7-8 জন হয়তো যাবো সেখানে। এদিকে টানা 3 দিন ধরে কর্মবিরতি চলায় বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আমি ফেনী থেকে আসছি শুধুমাত্র এটার জন্যই যে আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি ওই পুরো প্রসেসিং হোল্ড হয়ে গেছে শুধুমাত্র ট্রান্সক্রিপ্টের জন্য। ওরা বারবার ট্রান্সক্রিপ্টের জন্য আমাকে নক দিচ্ছে, আমি তো কোনো রেসপন্স করতে পারতেছি না। রেজিস্টার বিলিং মানি 7 কলেজ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য তো একটা ভোগান্তির বিষয় থাকে। তার উপরে এখন যদি অফিস বন্ধ, জানি না এটা কতদিন পর্যন্ত আমাদের ঘোরা লাগবে না লাগবে। ঢাকার বাইরের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও একই দাবিতে আন্দোলন চলছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীরা। এর আগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। প্রিলিমিনারি, তারপর রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় এটা সাধারণ শিক্ষার্থীর মতো। তারপর ভাইবা পর তারপর কোঠা সিলেক্ট হয়। ব্যাপারটা আপিল বিভাগে কোঠার যে এটা রাইডার বহাল রাখার জন্য আজকের এই আন্দোলন। এর পরপরই দোলচত্বর, সুপ্রিম কোর্ট ও মৎস্যভবন হয়ে শাহবাগ গিয়ে সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভ করে তারা। মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তার সন্তানদেরকে কোটা দিল, এখন তার নাতিরা কেন কোটাটা পাবে? আমরা চাই মেধা দিয়ে তারা যোগ্যতা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর চাকরি যেন পায়। সরকার যখন আমাদের এই দেশে বৈষম্যটাকে দূর করে 18 পরিপত্রটাকে পুনর্বহাল করবে তখন আমরা এই রাজপথ ছাড়বো। এর আগে আমরা রাজপথ ছাড়ছি না। অবরোধের কারণে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের সড়কে তৈরি হয় যানজট। 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে। তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী রয়েছে যেগুলো, সেগুলোতেও এই বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর করবে। আগামীকাল হাইকোর্টের শুনানি হবে। সেই শুনানিটি আমাদের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে
মেধাভিত্তিক একটি প্রশাসনের পক্ষেই যাতে রায়টি হয়। এদিকে একই দাবিতে দুপুরে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান সম্পদের হিসেব জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট করছেন হাসান তানভীর। প্রাথমিক অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় জমি, রিসোর্ট, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের স্থাবর অস্থাবর সম্পদের বিষয়ে হিসাব জমা দিতে 21 কর্মদিবস সময় দিয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন, বেনজির ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে দুদক। চিঠির জবাব না দিলে তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে দুদক আইনে। যদি দেখা যায় সম্পদ বিবরণী গোপন আছে তাহলে মামলা হবে, আর যদি সম্পদ বিবরণী নাই দাখিল করে তখন নন সাবমিশন অফ ওয়েলথ স্টেটমেন্টের মামলা হবে। এটি একটু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিং, ওই প্রসিডিংটার সঙ্গে এই প্রসিডিং কোনো মিল নেই। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান হুন্ডি সহ নানা মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এ বিষয়ে মতিউর, তার 2 স্ত্রী ও প্রথম পক্ষের ছেলে মেয়ের সম্পদের হিসেব চেয়েও সংস্থাটি চিঠি দিয়েছে। আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27 জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এদিকে 2 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৃষ্টি কমায় সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উত্তর পূর্বের প্রধান নদীগুলোর পানি বাড়ছে। 16টি পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে রয়েছে 7 নদীর পানি। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তার পানি আগামী 72 ঘন্টায় আরও বাড়তে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ডেস্ক রিপোর্ট। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে 25 মিলিমিটার। একই সময়ে ভারতের ঢলের পানিও কমেছে, তবে সুরমা নদীর পানি সকালেও 16 পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। বন্যার পানিতে প্লাবিত থাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এখনও তাহিরপুর, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর সদর উপজেলার নিচু এলাকায় লোকালয়ে রাস্তাঘাটে পানি রয়েছে। গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। বাড়িতে পানি উঠেছিল, ঘরে পানি উঠে গেছে, ডুবে ফেলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমরা বহুত কষ্ট করি, তারপরে আমাদের বেশি ফান টানের দরকার নাই। আমরা দরকার হয়েছে মুড়িবানটা আমাদের ঠিকমতো করে দিবেন, তাহলে আমরা পানি চোখে দেখবো না। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কমলেও এখনও বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কংস, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নে 64 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অসুখ বিসুখে যে জ্বর হইতাছে, ফোলা মানে জ্বর, সর্দি, এই অবস্থা হইতাছে। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, রাস্তাঘাট তোল হয়ে গেছে। এই বাড়িতেই নৌকা দিয়ে যায়, ওষুধ মষুধ আনন্দ লাগতেছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে, থরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে, ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টে 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে 36 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 9 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধার এরান্ডাবাড়ি, সন্ন্যাসীর চর, চর গুপ্তমণি সহ কয়েকটি চরে নতুন করে পানি উঠেছে। জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ফেনীর ফুলগাজীর বিভিন্ন এলাকার মানুষ রয়েছে দুর্ভোগে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ঢাকা মহানগরীর যানজট কমিয়ে শিশুদের নিরাপদে স্কুলে যাওয়া আসা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্মার্ট স্কুল বাস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর বনানীর বিদ্যানিকেতনে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এবং ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উপস্থিতিতে উদ্বোধন করা হয় বিআরটিসির 3টি দোতলা বাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় চালু করা এই সার্ভিসে এরই মধ্যে 450 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং, ট্র্যাকিং সবকিছুর ব্যবস্থা থাকায় এতে শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন মেয়র। এ সময় শিক্ষামন্ত্রী এবং মেয়র দুজনেই অভিজাত স্কুলগুলোকে অবিলম্বে স্কুল বাস সার্ভিস চালুর নির্দেশ দেন, নইলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। বিআরটিসি বাসের অভিভাবকদের জন্য অ্যাপস থাকবে। প্রত্যেক অভিভাবকরা বুঝতে পারবে তার বাচ্চারা কোন রুটে বাসটা যাচ্ছে, সেই অ্যাপসটা থাকবে। অ্যাপের মাধ্যমে বুকিং দিতে পারবে, অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবে। স্কুল কর্তৃপক্ষের জন্য ডিএনসিসির একটি ড্যাশবোর্ড থাকবে। স্মার্ট হোটেলে কিন্তু সার্বজনীন হোলিস্টিক ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমরা সবাই যেন কাজ করি এবং আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে পারি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। এদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। গতকাল রাজ্যের হাথরাস জেলার স্বঘোষিত ধর্মগুরু বাবা নারায়ণ হরি ওরফে ভোলে বাবার ধর্মীয় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদদলনের ঘটনা ঘটে। সমাবেশ স্থলের আগমন এবং নির্গমনের পথ অপ্রশস্ত এবং তাঁবুর ভেতর অস্বস্তিকর গরমের কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ওই ধর্মীয় সভার আয়োজকদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় ধর্মগুরু বাবা নারায়ণ হরিকে গ্রেপ্তার করা হতে পারে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে দেশি এবং বিদেশি কোচের বেতনে রয়েছে বিশাল পার্থক্য। এইচপি টিমের নতুন ব্যাটিং কোচ হিসেবে রাজিন সালেহ পাবেন মাসে প্রায় 2.25 লাখ টাকা। পক্ষান্তরে অনূর্ধ্ব 19 দলের কোচ নাভিদ নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 14.5 লাখ টাকায়। তবে বিসিবি রাজিন সালের পাশাপাশি তুষার ইমরান এবং তারেক আজিজ খানকে যে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেটা প্রশংসার। দেশি কোচদের শীর্ষ পর্যায়ে খুব একটা কাজ করার সুযোগ দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন অভিযোগ বেশ অনেক দিন ধরেই। তবে মাঝে মাঝে কিছু পরিবর্তন আনে বিসিবি। এই যেমন বছরের 1 জুলাই থেকে এইচপি দলের এলিট ব্যাটিং কোচ হিসেবে গ্রেড 2-তে 3 বছর মেয়াদে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার বেতন দৈনিক 7,500 টাকা, অর্থাৎ মাসে প্রায় 2.25 লাখ টাকা। এছাড়া বোর্ডের ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরানকে 3 বছর মেয়াদে প্রায় 1,30,000 টাকা এবং বোলিং কোচ হিসেবে গত 20 জুন থেকে একই বেতনে নিয়োগ দেওয়া হয়েছে তারেক আজিজ খানকে। পক্ষান্তরে বিদেশি কোচদের বেতন কেমন সেটি জেনে নেওয়া যাক। শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজকে 1 জুলাই থেকে 2 বছর মেয়াদে অনূর্ধ্ব 19 দলের হেড কোচ এবং বয়সভিত্তিক দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার বেতন মাসে 12,000 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 14,16,000 টাকা। এছাড়া জাতীয় দলের সাথে থাকা স্পিন বোলিং কোচ পাকিস্তানি মুশতাক আহমেদের বেতন প্রতিদিন $650, অর্থাৎ মাসে প্রায় 23,01,000 টাকা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের বেতন $11,000, অর্থাৎ প্রায় 12,98,000 টাকা। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বেতন $11,50,000, অর্থাৎ প্রায় 13,57,000 টাকা এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির বেতন $8,000, অর্থাৎ প্রায় 9,44,000 টাকা। এছাড়া বিদেশি কোচদের ছুটি ছাটা, থাকা খাওয়া সহ নানা সুবিধা থাকলেও দেশি কোচদের অনেকটাই নেই। বেতন বেশি হলেও পারফরমেন্স বিচারে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাকের সাথে চুক্তি বাড়াতে চাচ্ছে বিসিবি। তেমনি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে হেড কোচ হিসেবে চান্দিকা হাথুরুয়া সিংহে থাকছেন তা নিশ্চিত। হাথুরুয়া সিংহের সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। মোশতাক ওর সাথে আমরা
উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি, দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। এইচপি এবং বয়সভিত্তিক পর্যায়ে দেশীয় কোচ নিয়োগ দেওয়ার পাশাপাশি বিভাগ এবং জেলা পর্যায়ের কোচদেরও বেতন সমন্বয়ের বিষয়টি জুলাইয়ের বোর্ড সভায় পাশ করেছেন কর্মকর্তারা। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ঘুমের কারণে তাসকিন আহমেদের টিম বাস মিস করা সংবাদ মাধ্যমে এসেছে গত কয়েকদিন ধরেই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তাসকিন। বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরমেন্স ছাপিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের না খেলাকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে, যার রেশ ধরে বুধবার টাইগার গতি তারকা নিজেই ফেসবুকে পোস্ট করে জানান টসের 20 মিনিট আগেই স্টেডিয়ামে এসেছিলেন তিনি, আর সে ভুলের জন্য টিম ম্যানেজমেন্ট এবং দলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তার দেরি করে আসার সঙ্গে একাদশে না থাকার কোনো সম্পর্ক নেই। এ নিয়ে গুজব না রটাতে এবং গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন তিনি। সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তাসকিন। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতকে ট্রানজিট দেয় লাভবান হবে দেশ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এরশাদের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের সঙ্গে কাল বসবেন 2 মন্ত্রী। সম্পদ বিবরণী না দিলে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। রাজউক পরিচালক মোবারক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।